সুচিত্রা ভট্টাচার্যের গল্প আশ্চর্য দিন দ্বিতীয় অংশ আপনাদের কাছে পরিবেশন করছি। লাভ কিছু হয়েছে ধ্যান করে? বুঝি না, সাধু বাবা তো আরও অনেক কথাই বলেছিলেন, ফলল কই? কীরকম কীরকম? বলেছিলেন আমার মধ্যে নাকি ও প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে, আমি নাকি বহু উঁচুতে উঠব, আশেপাশের সবাইকে নাকি আমি একদিন তাক লাগিয়ে দেব। কি হয়েছি আমি আপনিই বলুন? নুন আনতে পান্তা ফুরোয় আর পান্তা আনতে নুন। তবে হ্যাঁ, ধ্যানের অভ্যাসটা আমি ছাড়িনি। আর কিছু হোক না হোক, ধ্যানের কল্যাণে ভোর ভোর ওঠাটা তো হয়। প্রমোদ কথা বলতে বলতে থামলেন, একটু ভাবলেন, কি যেন তারপর বললেন, তবে কি জানেন, ইদানিং ধ্যানের সময় কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, মাথা কেমন ঝিমঝিম করে। ধ্যান শেষ হওয়ার পরেও ঘোর লাগা ভাবটা কাটতে চায় না, বুকে কি যেন একটা ঢিপ ঢিপ করতে থাকে। আজ কি এর সঙ্গে বিশেষ কিছু হয়েছিল? হয়েছিল কি? প্রমোদ ভুরু কুঁচকলেন, যেন পুঙ্খানুপুঙ্খভাবে স্মরণ করতে চাইছেন ধ্যানের মুহূর্তটাকে। দ্বিধান্বিত স্বরে বললেন, হ্যাঁ, একবার যেন একটা আলোর ছটার মতো দেখেছিলাম, সেকেন্ডের জন্য। বন্ধ চোখেই মনে হচ্ছিল চতুর্দিক হঠাৎ যেন জ্যোতিতে ভরে গেল। বিপিন পাইনের চোখ উজ্জ্বল হয়ে উঠল, টেবিল চাপড়ে বললেন, ওইটেই কারণ। আপনি তো মশাই মোক্ষম কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। মানে? শুনুন মশাই, ধ্যানের উদ্দেশ্যই হলো মনের শক্তি বাড়ানো। এই মহাজগতে দু ধরনের শক্তি আছে, পরাশক্তি আর অপরাশক্তি। এই দুই শক্তির মিলনেই সৃষ্টির উদ্ভব। ধ্যানযোগে কেউ যদি এই পরা আর অপরা শক্তির মিলন ঘটাতে পারে, তবে সেই মানুষের মধ্যে এক আশ্চর্য ক্ষমতা তৈরি হয়ে যায়। সে তখন খোলা পাতার মতো দেখতে পায় মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান। আমার মনে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটাই। যাক। প্রমোদ আমূল কেঁপে উঠল, বিড়বিড় করে বললেন, আমি একজন অতি নগণ্য মানুষ। কে নগণ্য, কে বরেণ্য, কে তার বিচার করে? বিপিন গলা খাদে নামালেন। শুনুন বড়বাবু, বন্ধু হিসেবে আপনাকে পরামর্শ দিই, ক্ষমতার কথাটা আড়ম্বর করে যেখানে সেখানে ঘোষণা করবেন না, জাহির করারও চেষ্টা করবেন না কোথাও। জ্যোতিষী গণৎকারের মতো কোনো অর্থকরী লাভের আশায় কখনো প্রয়োগ করবেন না এ ক্ষমতাকে। নিজের স্বার্থে ব্যবহার করলে এই ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। প্রমোদ জোরো রুগীর মতো কাঁপছেন, টলতে টলতে উঠে দাঁড়ালেন। বিপিনবাবু যা শোনালেন তা কি সত্যি? তিনি কি তবে আজ থেকে বাকসিদ্ধ পুরুষ? বিশ্ব সংসারের কিছুই তার অবাঙমনস গোচর থাকবে না? বাথরুমে গিয়ে মুখে চোখে ভালো করে জল ছেটালেন প্রমোদ। শরীরে তাপ জুড়োচ্ছেন, বেরোতেই বেয়ারার আহ্বান, ক্যাশিয়ার বাবু ডাকছেন। 3 মাস আগে একটা ডিএ পাওনা হয়েছিল, টাকাটা নাকি এসে গেছে। শুনেও প্রমোদের বিশ্বাস হচ্ছিল না। আজ বাড়ি থেকে বেরোনোর সময় মনে মনে একবার ভেবেছিলেন মিষ্টুলিকে একটা ঘড়ি কিনে দিতে হবে, ফার্স্ট হওয়ার উপহার। সঙ্গে সঙ্গে এও মনে হয়েছিল মোটামুটি একটা ভালো হাত ঘড়ির কম করে 400-500 টাকার দাম। মাপা রোজগারের সংসারে অত টাকা তিনি এক্ষুনি পাবেনই বা কোত্থেকে? শুধু ইচ্ছেটে মনে আসার জন্য কি প্রাপ্তিযোগ ঘটে গেল? টাকাটা এনে জোর করে নিজেকে কাজে বসালেন প্রমোদ। পরপর গোটা কতক ফাইলের নোটিশ শিট তৈরি করলেন। অফিসারের ঘরে গিয়ে দরকারি কিছু কথা সেরে নিলেন। আজকের ডাকে আসা চিঠিপত্রগুলো পড়লেন মন দিয়ে, পাঠিয়ে দিলেন যথাযথ জায়গায়। টিফিন টাইম হয়েছে, অনেকেই বেরিয়ে যাচ্ছে অফিস ছেড়ে। কেউ ক্যান্টিনে খায়, কেউ বা যায় ডালহৌসি পাড়ার ফুটপাতে। প্রমোদ চেয়ার ছেড়েও কি ভেবে আবার বসে পড়লেন। বেয়ারাকে ডেকে মুড়ি বাদাম আনতে দিলেন, সঙ্গে চা। অফিসের সুদীপ এসে দাঁড়িয়েছে সামনে। কি বড়বাবু, চলুন টিফিনটা সেরে আসি। প্রমোদ স্মিত মুখে বললেন, ফুটপাতের খাবার আমার সহ্য হয় না ভাই। আহা, বাইরে কেন খাবেন, ক্যান্টিনে চলুন।
ওদের তো রান্না বান্না ভালো। ধুস, রোজ পাউরুটি আর ঘুগনি ভালো লাগে না। অন্য কিছু নেবেন, চপ, ফ্রাই। আজ ক্যান্টিনে ওসব ভাজাভুজি নেই। ও, আপনি আগেই হাঁড়ির খবর নিয়ে এসেছেন? প্রমোদ মনে মনে হাসলেন। সুদীপ বুঝবে কি করে আজ টেবিলে বসেই তিনি সব টের পেয়ে যাচ্ছেন? ড্রয়ার থেকে খবরের কাগজখানা বের করলেন প্রমোদ। চোখ বোলাচ্ছেন এ পাতা ও পাতা। টিফিন টাইমের অভ্যাস, মুড়ি বাদাম রেখে গেছে বেয়ারা, গালে ফেলছেন মাঝে মাঝে। টেবিলে টেলিফোন বেজে উঠল। রিসিভার কানে চেপে হোঁচট খেলেন প্রমোদ পালিত। ও প্রান্তে অন্নপূর্ণা। অন্নপূর্ণার উত্তেজিত স্বর ঝনঝন বাজছে। শুনছো? সত্যি সত্যি দাদা এসে গেছে গো। প্রমোদের মধ্যে এখন আর বিস্ময় বোধ নেই। অবহেলা ভরে বললেন, এ তো জানাই ছিল। কোত্থেকে ফোন করছো? দত্তবাবুদের বাড়ি থেকে। দাদাকে দেখেই তুমি কি করে আগাম বলে দিলে গো? বিপিন পাইনের সতর্কবাণী স্মরণে এলো প্রমথের। অর্জিত ক্ষমতার কথা জাহির করা চলবে না। বাপ রে, অন্নপূর্ণাকে তো বলা উচিতই নয়। পেটে কোনো কথা থাকে না অন্নপূর্ণার। এক্ষুনি হয়তো গোটা জটাপুরের স্বামীর গুণ তিনি রাষ্ট্র করে দেবেন। আলগাভাবে প্রমোদ বললেন, আরে দূর, এ হলো ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। গত কদিন ধরেই মন বলছিল দাদা আসবেন, তাই। পুতুলের বিয়ের কথা পাকা হয়েছে তো? হ্যাঁ গো, 3রা শ্রাবণ। তোমার সঙ্গে দাদার কি পরামর্শ আছে? ঠিক আছে, ফিরে গিয়ে কথা হবে। টেলিফোন ছাড়ার আগে প্রমোদ একবার ভাবলেন গিন্নিকে ঘড়ি কেনার সংবাদটা জানাবেন কি না। থাকবে, বাড়ি ফিরে চমকটা দিলে ব্যাপারটা জমবে ভালো। অফিস ছুটির ঘণ্টাখানেক আগে আবার একবার ঐশী শক্তির প্রভাব টের পেলেন প্রমোদ। সুদীপ আর তরুণ মহা ফাঁকিবাজ। টিফিনের পর থেকেই তারা পালানোর জন্য উসখুস করছে। আজও 4টে নাগাদ কেটে পড়ার মতলব করছিল। গুটি গুটি পায়ে দুটিতে এসেছে প্রমোদের টেবিলে। বড়বাবু, আজ আমাদের একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, বাড়িতে ভীষণ জরুরি কাজ আছে। মুখ দেখে মিথ্যে অজুহাত ধরে ফেললেন প্রমোদ, তবে বকাঝকা করলেন না। ভাব লেশহীন স্বরে বললেন, কিন্তু আজ যে তোমাদের যাওয়া হবে না ভাই। কেন? হেড অফিস থেকে একটু পরেই স্যান্যাল সাহেব আসবেন যে অফিস ইন্সপেকশন করতে। উনি নিজের চোখে দেখতে চান কারা কারা অফিস থেকে তাড়াতাড়ি চলে যায়। সুদীপ তরুণ দুজনেরই মুখ শুকিয়ে আমসি। হেড অফিস থেকে বুঝি ফোন এসেছিল? পেটের ভিতর হাসি পাক দিয়ে উঠল প্রমোদের। এ অবোধ বেচারা বুঝবে কি করে? তাদের বড়বাবু আজ সর্বজ্ঞ। উত্তর না দিয়ে প্রমোদ পালিত বললেন, তোমাদের আজ ফুটবল ম্যাচ দেখা হবে না, যাও টেবিলে গিয়ে কাজে বসো। নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করতে করতে ফিরে গেল সুদীপ তরুণ। 10 মিনিটও কাটেনি, জুতোয় মশমশ শব্দ তুলে স্যান্যাল সাহেব হাজির। প্রমোদ পালিতের মেজাজ আরও ফুরফুরে হয়ে গেল। মনে মনে বারবার প্রণাম জানাচ্ছেন কুম্ভ মেলার সেই সাধু বাবাকে। এই যে আজ তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী, এ তো তারই মহিমা। খুশিতে ডগমগ প্রমোদ 5:30 নাগাদ বেরোলেন অফিস থেকে। সোজা রাধাবাজার অফিস পাড়ার লাগোয়া এ অঞ্চলে অগন্তি ঘড়ির দোকান। হাত ঘড়ি, পকেট ঘড়ি, দেয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, কি নেই এখানে? কম দামি চাও, তাও আছে। বেশি দামের চাও, তাও। লাখো লাখো ঘড়ির মাঝে প্রমোদের পালিতের বাঁশবনের ডোমকানার দশা। অনেক ঘুরে শেষে একটা ছোট্ট গোল ডায়ালের ঘড়ি পছন্দ হলো প্রমোদের। সোনালি রঙের চেনটিও ভারী বাহারি। দুটো সোনা রং খুদে সাপ যেন এঁকে বেঁকে কামড়ে ধরেছে ঘড়িটাকে। দামও মন্দ পড়ল না, 550। এরপর ট্রেন হাওড়া থেকে। আজ প্রমোদের কপাল খুলে গেছে। লিলুয়া পার হতে না হতে অবিশ্বাস্যভাবে জুটে গেছে বসার জায়গা একদম জানলার ধারটিতে। মিঠে হাওয়ায় ঝাপটা লাগছে মুখে চোখে। চোখ জড়িয়ে এলো ক্রমশ। তন্দ্রা ভাঙল জটাপুরের আগে। এখনও কামরায় যথেষ্ট গাদাগাদি। ঠেলে ঠুলে গলদঘর্ম হয়ে প্রমোদ নামলেন স্টেশনে। আজকাল ট্রেনে বেজায় পকেট মার উপদ্রব। পকেট চাপড়ে দেখে নিলেন সব ঠিকঠাক আছে কিনা। কি মনে হতে ঘড়ির বাক্সটা বার করে নিরীক্ষণ করলেন। প্ল্যাটফর্মে তেমন একটা আলো নেই। আধো অন্ধকারে ঝকঝক করে উঠেছে ঘড়ির ডায়াল। আহা, ব্যানখানাও কি উজ্জ্বল! মিষ্টলি দারুণ খুশি হবে।
সর্পাকৃতি ব্যান্ডখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন প্রমোদ। হঠাৎ ছ্যাঁত করে উঠল বুকটা। সাপ! সাপ! কল্পচোখে কি দেখতে পাচ্ছেন প্রমোদ? একটু আগে সাপে কেটেছে মিষ্টুলিকে। ওই ঢিবি থেকে বেরিয়ে এসে ছোবল মেরেছে গোখরো সাপ। নিথর পড়ে আছে মিষ্টুলি। পলকের জন্য প্রমোদের দেহ অসাড়। তারপরেই দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করেছেন প্রমোদ। পথে কে তাকে দেখছে, কে কি ভাবছে, কিছুই আর তার মস্তিষ্কে নেই। বাড়ির কাছে এসে শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ। কুকুরের মতো জিভ বার করে হাঁপাচ্ছেন প্রমোদ। কান পেতে শোনার চেষ্টা করলেন ভেতর থেকে কোনো কান্নার আওয়াজ আসছে কিনা। উফ! বাড়ি আজ যেন ভুতুরে রকমের নিঝুম। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কি মিষ্টলিকে, না কি সব শেষ? সবাই শোকে পাথর। প্রমোদ হাঁটুতে জোর পাচ্ছেন না। খোলা চোখে বাখারের গেট খুলে ঢুকলেন বাড়িতে। টলমল পায়ে এগোচ্ছেন। হঠাৎ সিঁড়ি বেয়ে বিদ্যুৎ খেলে গেল। দরজা খুলে উচ্ছল ঝর্ণার মতো কে বেরিয়ে এসেছে। মিষ্টুলি না? মিষ্টুলি থমকে দাঁড়ালো বারান্দায়। গোল গোল চোখ করে দেখছে প্রমোদকে। দৌড়ে এসে বাবার হাত ধরল। কি হয়েছে তোমার? শরীর খারাপ? প্রমোদ বললেন, না। তুই ভালো আছিস? আমার কি হবে? এই তো বড়মামার সঙ্গে বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছিলাম। প্রমোদের হৃৎপিণ্ড লাফাচ্ছে এখনো। লাবডুব লাবডুব, ফুসফুস নিংড়ে ইয়া লম্বা এক স্বস্তির শ্বাস গড়িয়ে এলো। অদ্ভুত ক্ষমতাটা পেয়ে কিছুক্ষণ আগেও বেজায় আনন্দ হচ্ছিল প্রমোদের। ক্ষমতাটা নেই জেনে যেন দ্বিগুণ আনন্দ হচ্ছে। ধুস, কি হবে ঐশী শক্তি নিয়ে? তার সাদামাটা জীবন ঢের ভালো। না, কাল থেকে আর ধ্যান নয়। ঘুম থেকে উঠে এবার রোজ প্রাতঃভ্রমণে বেরোবেন প্রমোদ।